থাইরয়েড নিয়ে আমরা একটা সিরিজ করছি, আপনারা জানেন এবং আপনারা শুনছেন, আপনারা ভালোবাসা দিচ্ছেন আমাদের। তো থাইরয়েডের আজকে একটা টপিক নিয়ে আলোচনা করব যে খাবার দাবার এবং ব্যায়াম থাইরয়েড থাকলে যে আমরা করি বা করার পরামর্শ দিই তার কোনো রিস্ক আছে কিনা। এটা আমরা তো বলি যে থাইরয়েড থাকলে আপনাকে খাবার দাবার সেরকম করে খেতে হবে, ব্যায়াম করতে হবে, সেটা নিয়ে আমরা প্রমোট করি, আমরা পেশেন্টদের অ্যাওয়্যার করি, আমরা সেটা নিয়ে অনেক ভিডিও বানাই এবং আমাদের কনস্ট্যান্ট বলতে থাকি, আমাদের চেম্বারে বলতে থাকি, বিভিন্ন ভিডিও বার্তাতে বলতে থাকি। কিন্তু এই খাবার দাবার এবং ব্যায়ামের কোনো রিস্ক আছে কিনা, কোনো ঝুঁকি আছে কিনা, সেই ব্যাপারে আজকে আমরা আলোচনা করব। নমস্কার, আমার নাম ডক্টর এস এ মল্লিক, আমি একজন ফিজিশিয়ান। আমি থাইরয়েড রোগীদের চিকিৎসা করে থাকি, ডায়াবেটিস রোগীদের চিকিৎসা করে থাকি। তো আমরা আজকে আলোচনা করব যে থাইরয়েডে ব্যায়াম এবং এক্সারসাইজের কি রিস্ক আছে। থাইরয়েডে আপনার সিমটমগুলো পুরোপুরি কমবে না যতক্ষণ না থাইরয়েড ফাংশনটা নর্মাল হয়, যতক্ষণ না আপনি একটা ভালো জীবনশৈলী আপনি নিজে সেটা অ্যাডাপ্ট করছেন বা সেটাকে ফলো করছেন, ততক্ষণ আপনার থাইরয়েডের সিমটমগুলো কমে না। এটা আমরা দেখেছি, আমাদের এক্সপিরিয়েন্সে দেখেছি, আমাদের পেশেন্টদের সঙ্গে কথাবার্তা বলার সময় দেখেছি, আমাদের বিভিন্ন পুস্তিকাতে এই ধরনের অনেক আলোচনা আছে, আমাদের জার্নালে অনেক আলোচনা আছে। সেগুলো নিয়ে পড়াশোনা করে আপনাদের সামনে আমরা এসছি এবং আপনাদের সামনে এই বার্তা দিতে চাই যে থাইরয়েড হলেই শুধু থাইরয়েডের ওষুধ খেলে হবে না, আপনাকে সুস্থ স্বাভাবিক জীবনশৈলীতে ফিরে আসতে হবে। আমরা তো জানি যে থাইরয়েড হলে আমাদের দুর্বলতা হতে পারে, আমাদের কনস্টিপেশন হতে পারে, আমাদের চুল উঠতে পারে, আমাদের গলার ভয়েস চেঞ্জ হতে পারে, আমাদের হার্ট রেট কম হতে পারে, আমাদের ঠান্ডা ঠান্ডা লাগতে পারে বা অন্যান্য অনেক সিমটম হতে পারে। কিন্তু আপনারা শুনে বুঝতে পারছেন এই সিমটমগুলো শুধু থাইরয়েড ছাড়াও অন্যান্য অনেক রোগেই তো হতে পারে। আমার তো দুর্বলতা ডায়াবেটিস থেকেও হতে পারে, আমার তো চুল পড়ে যাওয়া, ভিটামিন ডি, বি12, ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সিতেও হতে পারে বা আয়রন ডেফিসিয়েন্সিতেও হতে পারে, অথবা আমার যে হার্ট রেট কম এটা তো কোনো ওষুধ থেকেও হতে পারে বা অন্য কোনো রোগ থেকেও হতে পারে, আমার কোনো জন্মগত সূত্রেও হতে পারে। ফলে থাইরয়েডই যে হয়েছে শুধু থাইরয়েডের সিমটমগুলো থেকে সেটা বোঝার উপায় নেই বা সেই সিমটম দেখে ওষুধ দেওয়ারও কোনো জাস্টিফিকেশন নেই। আপনাকে কিছু পরীক্ষা করতে হবে এবং পরীক্ষা করার পর যদি থাইরয়েড হয়েছে প্রমাণিত হয় তখনই ওষুধ খেতে হবে। আমরা দেখেছি যে থাইরয়েড রোগীদের ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে কিছু এক্সারসাইজ বা ব্যায়ামের নিদান দিলে এবং সেগুলো তারা যদি ফলো করেন তাহলে থাইরয়েডের সিমটম অনেক কম হয় এবং অনেক বেটার থাকতে পারেন এবং খুব তাড়াতাড়ি তারা স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসতে পারেন। আনকন্ট্রোলড বা অনিয়ন্ত্রিত হাইপো এবং হাইপার থাইরয়েডিজম দুটোতেই আপনি যদি এক্সারসাইজ করেন তাহলে একটা বিপদ হতে পারে। তার কারণ হচ্ছে দুটো। একটা হচ্ছে মেটাবলিক শিফট হয়, কারণ আমরা জানি যে থাইরয়েড আমাদের শরীরে খুব গুরুত্বপূর্ণ একটা হরমোন আমাদের বিপাকক্রিয়া নিয়ন্ত্রণের জন্য। আর একটা সমস্যা হয় হার্ট রেট নিয়ে। হাইপোথাইরয়েডিজমে যেমন হার্ট রেট কম থাকে, হাইপারথাইরয়েডিজমে হার্ট রেট বেশি থাকে। সুতরাং একটা মেটাবলিক শিফট বা হার্ট রেটের একটা পরিবর্তন এক্সারসাইজের সঙ্গে যেটা শরীরের মধ্যে হয় সেটা থেকে একটা বিপদ হতে পারে। যেমন হাইপারথাইরয়েডিজমের কথায় আসি, যে গ্রেভস ডিজিজ বা অটো ইমিউন যে হাইপারথাইরয়েডিজম, সেটাতে আমাদের হার্ট রেট বেশি থাকে। কেউ হয়তো এক্সারসাইজ করতে আরম্ভ করলেন, তাহলে আরও হার্ট রেট বেড়ে গিয়ে একটা ফ্লাস্ট ব্যাপার হলো বা খুব ঘাম হলো বা রাত্রে ইনসমনিয়া হতে পারে বা হার্টের ওপর চাপ পড়তে পারে। এটা তো হার্টের একটা ক্ষতি হতে পারে। তো সেটা আমাদের একটা নজরে রাখতে হয়। যাদের থাইরয়েডের আমরা চিকিৎসা করি তাদের এক্সারসাইজ কিভাবে করবেন সে ব্যাপারে একটু গাইডলাইন দিয়ে দিতে হয় বা তাদের একটু গাইড করে দিতে হয় আমাদের। যাদের হাইপারথাইরয়েডিজম সিগনিফিক্যান্টলি আছে, বলা হয় তারা মনে হয় দিনের সারাক্ষণই ট্রেডমিলের মধ্যে এক্সারসাইজ করছেন। আসলে হার্ট রেটটা ট্রেডমিলের মধ্যে আমরা যখন এক্সারসাইজ করি তখন আমাদের হার্ট রেটটা বেড়ে যায়। তো তাদের হার্ট রেট তো এমনিতেই বেশি থাকে, মনে হয় তারা সারাদিনের মধ্যে ট্রেডমিলে এক্সারসাইজ করছে এবং কিছু কিছু ক্ষেত্রে ঘুমন্ত অবস্থাতেও তারা ঘুমিয়ে থাকেন, তখনও তাদের পালস রেট অনেক হাই থাকে। ইউজুয়ালি আমরা যখন ঘুমিয়ে পড়ি আমাদের পালস রেট বা হার্ট রেট কমে যায়। সুতরাং ঘুমন্ত অবস্থাতেও তারা মনে হয় ট্রেডমিল করছেন, সেটা হার্টের জন্য খারাপ হতে পারে। আমাদের হার্টের বিশ্রামও তো দরকার। এমনিতে হার্টটা হাইপারথাইরয়েডিজমে ফাস্ট চলছে, আবার এক্সারসাইজের সময় আরও গতি বাড়িয়ে দিলাম, কিন্তু হার্টের তো একটা ক্যাপাসিটি আছে। সেই ক্যাপাসিটির বাইরে এলে অনেক সময় দেখা যায় কারো কারো ইসকেমিক হার্ট ডিজিজ আছে, তাদের হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে অথবা হার্ট ফেলিয়ার হওয়ার সম্ভাবনা থাকে। রেট ইনডিউসড হার্ট ফেলিয়ার বলে সেটাকে। যাদের হাইপোথাইরয়েডিজম আছে তাদের পালস রেটটা কম থাকে, হার্ট কিছুটা ঘুমন্ত অবস্থায় থাকে। এবার আপনি খুব ডাক্তার বলেছে থাইরয়েডের ওষুধ খেয়ে
এক্সারসাইজ করতে ছুটতে গেলেন, তখন সাডেন জল্ট হতে পারে, হার্টের একটা সাডেন ধাক্কা হতে পারে, যে সেখানে ঝিমিয়েছিল হার্টের একটা 55, 50, 60 এরকম রেটে ছিল। আপনি থাইরয়েডের ওষুধ খেয়েছেন, থাইরয়েডের ওষুধ খেলে পালসের রেট একটু বাড়ার সম্ভাবনা থাকে, প্লাস আপনি এক্সারসাইজ করতে গেলেন, সাডেন হার্ট রেট বেড়ে গিয়ে হার্টের ক্ষতি হতে পারে, বিভিন্ন কমপ্লিকেশন হতে পারে। এবং যাদের হাইপোথাইরয়েডিজম আছে, তাদের অ্যাংজাইটি ডিপ্রেশন থাকে, সেই এক্সারসাইজ করতে গিয়ে সেখানে একটু অসুবিধা হতে পারে। তো এই ব্যাপারগুলো আমাদের মাথায় রেখে তাদের গাইড করতে হয় যে তারা কিভাবে এক্সারসাইজ করবেন। সাধারণত হাইপোথাইরয়েডিজমে আমি বলি, যতক্ষণ না থাইরয়েড ফাংশনটা নিয়ার নর্মাল বা নর্মাল হচ্ছে, ততক্ষণ এক্সারসাইজ বা হেভি এক্সারসাইজ করতে আমি না করি। সেটা পেশেন্টের সেফটির জন্য। অল্প বেশি হাঁটা চলা, লাইট ফিজিক্যাল অ্যাক্টিভিটি, যোগা এগুলো করতে পারেন, কিন্তু যারা এরোবিক বা কার্ডিও করতে চান তাদের ক্ষেত্রে বলি একটু থাইরয়েড ফাংশনটা নর্মাল আসুক, পালস রেট একটু স্টেবিলাইজড হোক, মেটাবলিজমটা একটু স্টেবিলাইজড হোক, তারপরে আপনি এক্সারসাইজ করবেন, তাহলে আপনার ভালো এবং হার্টের ক্ষতি হওয়ার সম্ভাবনা কম। অনেক সময় দেখা যায় যে থাইরয়েডের ওষুধ খাচ্ছেন, অথচ যে থাইরয়েড আগে আপনার যে ওজন ছিল সেই ওজনে আপনার ফিরে আসছে না। আপনি ডাক্তারবাবু কাছে, ডাক্তারবাবু অনেকদিন ধরে ওষুধ খাচ্ছি, এই থাইরয়েড প্রোফাইল তো নর্মাল এসছে, আমার তো আগের শরীরের অবস্থা ফিরে আসলো না, আমি তো রোগা হলাম না। শুধু ওষুধ খেলেই রোগা হবেন না, তার সঙ্গে আপনাকে ডায়েট করতে হবে, তার সঙ্গে আপনাকে এক্সারসাইজ করতে হবে। এবং থাইরয়েড থেকে যখন মানুষ মোটা হয়ে যায়, তখন যখন থাইরয়েড ওষুধ শুরু হয়, তখন কিছু ডায়েটারি চেঞ্জ করতে আমরা বলি, তখন পেশেন্ট ওভার কনসিয়াস হয়ে গিয়ে অনেক কম খাবার খেতে শুরু করেন, সেটা একটা শরীরের ক্ষতি শুরু হয়। অথবা পেশেন্ট ওদের সিরিয়াস হলেন না, ভাবলেন আমি থাইরয়েডের ওষুধ খাচ্ছি, আবার ডায়েট কেন কন্ট্রোল করবো, আরও বেশি খেতে আরম্ভ করলেন। তো সেই ব্যাপারে একটা রিস্ক থাকে আরও ওজন বেড়ে যাওয়ার, বা একটা অপুষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। কম খেলে একটা অপুষ্টি হওয়ার সম্ভাবনা থাকে, আবার আপনি বেশি খাওয়া শুরু করলেন, তাতে আপনার ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ফলে একটা রিস্ক আছে। এই রিস্ক বেনিফিট এই দুটোকে আমাদের ব্যালেন্স করে আপনাদের চিকিৎসা করতে হবে। আপনাদের ওষুধ ঠিক চলছে কিনা, আপনার অ্যাক্টিভিটি ঠিক হচ্ছে কিনা, আপনি ডায়েট ঠিকঠাক খাচ্ছেন কিনা, আপনি মানসিক শান্তিতে ঠিকঠাক আছেন কিনা, বা আপনার অন্য কোনো প্রবলেম হচ্ছে কিনা। অন্য অনেক রকম থাইরয়েডের প্রবলেম হতে পারে, কার্ডিওভাস্কুলার প্রবলেম হতে পারে, কোলেস্ট্রল প্রবলেম হতে পারে, ডায়াবেটিস হতে পারে, সেক্সুয়াল প্রবলেম হতে পারে। সেইগুলো আমরা ব্যালেন্স করে আপনাদের চিকিৎসা করি, যাতে আপনারা ঠিক সুস্থ জীবনযাপন আপনারা ফলো করতে পারেন এবং আপনাদের শরীরের মধ্যে কোনো কমপ্লিকেশান না হয়। আপনাদের বৈবাহিক জীবনযাপন, আপনাদের পারিবারিক জীবনযাপন, সামাজিক জীবনযাপন, এগুলো যাতে একটা সিস্টেমে চলে, সেই ব্যাপারে আপনাদের গাইডলাইন বা একটা গাইড করার চেষ্টা করি আমরা সবসময়। দেখা গেছে থাইরয়েডে আপনি যদি 1 ঘন্টা করে যোগা প্র্যাকটিস করেন, আপনার ওজন কমবে, আপনার দুর্বলতা কমবে, এবং আপনার ডিপ্রেশন বা অ্যাংজাইটি থাকলে সেটাও কমবে। ফলে খুব ইম্পর্টেন্ট যে আপনি এক্সারসাইজ কতটা করছেন, কিভাবে করছেন। সবসময় যে এরোবিক কার্ডিও এইসব করতে হবে তার কোনো ব্যাপার নেই। আপনি লাইট ফিজিক্যাল অ্যাক্টিভিটি, অল্প হাঁটা, যোগা এগুলো করলেও কিন্তু আপনার ভালো এক্সারসাইজ হবে, এবং আপনার রিস্ক, হঠাৎ এক্সারসাইজ শুরু করার যে রিস্ক অনেকটা সেটা কমে যাবে, এবং আপনি অনেক ভালোভাবে আপনি এক্সারসাইজটা অ্যাডাপ্ট করতে পারবেন, এবং শারীরিক জটিলতা অনেকটা কম হবে। রাইট এক্সারসাইজ রেজিম ফলো করতে বলা হয়। আপনি যদি মডারেট ফিজিক্যাল অ্যাক্টিভিটি করেন থাইরয়েডে, তাহলে 150 থেকে 300 মিনিট প্রত্যেক সপ্তাহে 5 দিন করতে পারলে ভালো। আর যদি ভিগোরাস ফিজিক্যাল অ্যাক্টিভিটি করেন, তাহলে 150 মিনিটের কাছাকাছি করলেই হবে, 75 থেকে 150 মিনিট। খুব বেশি বাড়াবাড়ি করার দরকার নেই। থাইরয়েড হয়েছে, ওজন কমাতেই হবে, ডাক্তার বলেছে বলে ছুটতে গেলেন 2 ঘন্টা করে, তাহলে আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন। আপনার শরীর খারাপ হতে পারে, আপনার সময় নষ্ট হতে পারে, উল্টে আপনার শরীরে কোনো বেনিফিট নাও হতে পারে। সিস্টেম ফলো করতে হবে, এমন একটা সিস্টেম ফলো করতে হবে যে সিস্টেমটা রেগুলার ফলো করতে পারবেন, যে সিস্টেমে থাকলে আপনার জটিলতা হবে না। কিছু ডায়েটারি টিপস দিতে চাই থাইরয়েডের। অনেকে বলেন অনেক রকম থাইরয়েড সাপ্লিমেন্ট বাজারে পাওয়া যায়, এটা খা থাইরয়েড কমে যাবে, ওইটা খা থাইরয়েড সেরে যাবে। অনেক আয়োডিন সাপ্লিমেন্টেশন, অনেক কিছু পাওয়া যায়, সেগুলো ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না। বেশিরভাগ সাপ্লিমেন্টই আপনার শরীরের জন্য ক্ষতি, কারণ আপনার দরকার নেই তাও আপনি সাপ্লিমেন্ট খাচ্ছেন, বেশিরভাগ ক্ষেত্রে তাই হয়। যারও দরকার আছে কেউ সাপ্লিমেন্ট খাচ্ছেন, সেটা একটা আলাদা কথা, কিন্তু অনেক সময় প্রয়োজন হয় না, কিন্তু আমরা সাপ্লিমেন্ট খাই কারো পরামর্শে বা কেউ বলেছেন সেই জন্য, সেইটাকে অ্যাভয়েড করতে হবে। সারা পৃথিবীতে যদি হাইপোথাইরয়েডিজমের মোস্ট কমন কজ বলা হয়, সেটা হচ্ছে আয়োডিন ডেফিসিয়েন্সি। আর যেসব জায়গায় আয়োডিন ডেফিসিয়েন্সি নেই, সেখানে হাশিমোটোস থাইরয়েডাইটিস হচ্ছে থাইরয়েড হাইপোথাইরয়েডিজমের মোস্ট কমন কজ। আমেরিকাতে আয়োডিন ডেফিসিয়েন্সি নেই, সুতরাং যারা আমেরিকাতে থাকছেন, ইন্ডিয়া থেকে আমেরিকাতে গেছেন, তারা আয়োডিন সাপ্লিমেন্টেশন খাবার কোনো দরকার নেই, কিন্তু ওখানে খাবার দাবারে প্রচুর আয়োডিন আছে। আবার আমাদের দেশে যাদের হাইপোথাইরয়েডিজম হয়েছে তাদের খেয়াল রাখতে হবে যে আয়োডিন ডেফিসিয়েন্সি হচ্ছে কিনা। সুতরাং
থাইরয়েড হয়েছে বলেই আয়োডিন রিচ খাবার খেতে হবে তার কোনো মানে নেই। ডাক্তারবাবুরা যেরকম ডায়েটারি গাইডলাইন আপনাকে দিচ্ছেন সেভাবে ফলো করবেন। যেমন সয়াবিন বা সোয়া খেলে থাইরয়েডের ওষুধের অ্যাবজর্পশনে অসুবিধা হয়, মানে থাইরয়েডের ওষুধটা ভালো করে কাজ করতে পারে না। তার মানে কি আপনি সয়াবিন সোয়া খাবেন না? নিশ্চয়ই খাবেন, পরিমাণে কম খাবেন, অনেক অনেক বেশি না খেলেই হলো। ডাক্তারবাবু যেরকম বলে দেবেন সপ্তাহে 1 দিন বা 2 দিন আপনি খেতেই পারেন, তাতে কোনো অসুবিধা হওয়ার কথা না। সুতরাং মানে হার্ড অ্যান্ড ফাস্ট কিছু রুল নেই যে থাইরয়েড হয়েছে বলেই ক্রুসিফেরাস ভেজিটেবলস বন্ধ, আমাদের ফুলকপি, বাঁধাকপি, কেল, ব্রকোলি, ব্রাসেলস স্প্রাউট এগুলো বন্ধ হয়ে গেল তা না কিন্তু নয়। আমরা অল্প পরিমাণে ইন মডারেশন খেতেই পারি, চেষ্টা করব যাতে প্রত্যেকদিন এই খাবারগুলো না খেলে ঘুরিয়ে ফিরিয়ে অন্যান্য খাবার দাবার খেতে, যাতে যে খাবারগুলো খেলে থাইরয়েডের প্রবলেম হতে পারে বেশি পরিমাণে খেলে সেগুলোকে একটু ইন মডারেশন নেওয়া যায় বা একটু অ্যাভয়েড করা যায়। দেখা গেছে বিভিন্ন স্টাডিতে যে সেলেনিয়াম সারাদিনে 200 মিলিগ্রাম করে খেলে আমাদের থাইরয়েডের প্রবলেম থেকে ভালো থাকা যায়। এবার সেলেনিয়াম তো আমাদের মাছ মাংসেও আছে, বিভিন্ন পোলট্রিতেও আছে, সব জায়গায় আছে। ব্রাজিল নাট বলে একটা নাট পাওয়া যায়, সেটাতে সেলেনিয়াম প্রচুর পরিমাণে আছে। তার মানে কি অনেক অনেক ব্রাজিল নাট খেয়ে নেবো? ব্যাপারটা তা না। একটা ব্রাজিল নাট খেলেন, ব্রাজিল নাটও খুব এক্সপেন্সিভ একটা বাদাম, আপনার রোজ খাবারও কোনো দরকার নেই। আমাদের অন্যান্য খাদ্য উপকরণের মধ্যে সেলেনিয়াম যথেষ্ট পরিমাণে আছে। আপনার ইচ্ছা হলে সে আপনি মাসে 3-4 দিন ব্রাজিল নাট খেতে পারেন, কিনে রেখে দেবেন। এই থাইরয়েডের ডায়েট নিয়ে রকেট সায়েন্স কিছু নেই যে আপনাকে আমি নতুন করে বলবো। কিছু কিছু খাবার আমরা অ্যাভয়েড করতে বলি, সেটা থাইরয়েডের আমরা যে খাবার বা ডায়েটারি অ্যাডভাইস আমাদের যে ভিডিওগুলো আছে সেগুলো আপনারা ফলো করবেন। কিছু জিনিস আছে এক্সারসাইজ থাইরয়েড কন্ট্রোল হলে সেটা আপনারা করবেন। যে খাবারগুলো ডাক্তারবাবুরা থাইরয়েড হলে খেতে না করেন সেগুলো রোজ না খেয়ে মাঝে মাঝে খাবেন। কোনো খাবারই এরকম নেই যে থাইরয়েডে একদম খাওয়া যাবে না। আর সর্বোপরি থাইরয়েডের ওষুধ নির্দিষ্ট সময়ে প্রত্যেক দিন খাবেন, সকালে খালি পেটে। ওষুধ খাওয়ার পর 40 মিনিট থেকে 1 ঘন্টা কোনো খাবার বা জলপান করবেন না। নমস্কার।